এখন চলে যাচ্ছি ভোটারের ইশতেহারে। গাইবান্ধা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মুকাররম হোসেন। ভোটারের ইশতেহারে স্বাগত গাইবান্ধা থেকে। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এখন টেলিভিশনের বিশেষ আয়োজন ভোটারের ইশতেহার। আজ ভোটারের ইশতেহার নিয়ে আমরা এসেছি রংপুর বিভাগের প্রবেশদ্বার খ্যাত গাইবান্ধা জেলায়। আমরা শুনবো এখানকার মানুষের আশা আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং প্রাপ্তির সমীকরণের কথা। গাইবান্ধার সুন্দরগঞ্জে দুটি বড় নদীর মিলন হয়েছে, তিস্তা এবং ব্রহ্মপুত্রের। তবে গাইবান্ধার মানুষের সঙ্গে জীবনযাত্রার সঙ্গে শৃঙ্খলা এবং সচ্ছলতার মিলন খুব একটা হয়নি। কেন হয়নি সেই বিষয়গুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। সেই বিষয়গুলো নিয়ে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে তিনজন অতিথি যুক্ত রয়েছেন। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। আমার ডানে রয়েছেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান। আমার বামের দিকে রয়েছেন এনসিপির গাইবান্ধা জেলার সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম এবং আমার ডানের দিকে রয়েছেন গণ উন্নয়ন কেন্দ্রের প্রধান নির্বাহী এম আব্দুস সালাম। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি। প্রথমে একটু আপনাকে দিয়ে শুরু করি। নির্বাচন করা নাড়ছে দরজায়, ভোটের উৎসবও শুরু হয়েছে আমরা দেখছি। গাইবান্ধা জেলার 5টি আসনে বিএনপির নেতারা বা প্রার্থীরা কতখানি ভোটারের দ্বার প্রান্তে পৌঁছতে পারলো এবং কি কি ইশতেহার নিয়ে তারা ভোটারদের কাছে যাচ্ছে? ধন্যবাদ এখন টিভিকে। আপনার মাধ্যমে গাইবান্ধা সহ সারা বাংলাদেশের নির্বাচনমুখী এই মুহূর্তে সকল নাগরিককে অভিনন্দন জানাচ্ছি, গাইবান্ধাবাসীকে অভিনন্দন জানাচ্ছি। গাইবান্ধায় আমাদের 5টি আসন রয়েছে। এই 5টি আসন সুন্দরগঞ্জ একটি, গাইবান্ধা সদর একটি, পলাশবাড়ি সাদুল্লাপুর একটি, গোবিন্দগঞ্জ একটি এবং শাহঘাটা ফুলছড়ি একটি। এই 5টি আসনে বিএনপি 5 জন প্রার্থী রয়েছেন। তারা তৃণমূল থেকে উঠে আসা, দীর্ঘদিন রাজপথের তারা লড়াই করেছে, সংগ্রাম করেছে এবং আজকে তারা ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছে। আমি আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমে আমি আমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের গাইবান্ধা 5টি আসনে অত্যন্ত সুপরিচিত দলের একনিষ্ঠ কর্মী, ত্যাগী নেতাকর্মীদের মনোনয়ন দেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বিএনপির তৃণমূলের যারা মাঠের কর্মী, যারা এখান থেকে আগামী দিনে গাইবান্ধাকে উন্নয়নের পথে পরিচালিত করতে পারবে, 31 দফার বাস্তবায়ন করতে পারবে, সেই রকম ত্যাগী, সৎ, নির্ভীক লোকদের তাদেরকে নির্বাচনে প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে এবং প্রার্থী ঘোষণা করার পরপরই সমস্ত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে তারা ভোটের মাঠে ভোট লড়াইয়ে যুদ্ধ শুরু করেছে এবং তারা প্রতিটা পরিবারের নারী, শিশু, বৃদ্ধ, আবাল বৃদ্ধ বনিতা সকলের কাছে গিয়ে আমাদের 31 দফার যে উন্নয়নের গল্প, আমরা গাইবান্ধা সহ সারা বাংলাদেশে অবহেলিত আমাদের এই অঞ্চলের সকল মানুষের উন্নয়নের জন্য আগামী দিনে সকলে ধানের শীষের মার্কায় ভোট দেবে, এটা আমরা আশাবাদ করি। নিশ্চয়ই আমরা আরো আলোচনা করবো। একটু এদিকে এনসিপির সাংগঠনিক সম্পাদক আপনার কাছে জানতে চাই, এই 5টি আসনে এনসিপির নির্বাচনের প্রস্তুতি আসলে কেমন? কতটি আসনে এনসিপি প্রার্থী দিতে পেরেছে? ধন্যবাদ এখন টেলিভিশনকে এবং এখন টেলিভিশন যারা দর্শক শ্রোতা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আপনারা জানেন গণ অভ্যুত্থানের পর আমাদের এই জাতীয় নাগরিক পার্টি এনসিপির জন্ম হয়েছে। আমরা মাঠে খুব অল্প সময় হলে আমরা মাঠ ঘুরতেছি, আমরা বিভিন্ন হাটে ঘাটে মাঠে ময়দানে আমরা সব জায়গায় মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি এবং আমরা নতুন প্রজন্ম যারা বিশেষ করে তরুণ প্রজন্ম আছে তাদের আমরা ব্যাপক সাড়া পাচ্ছি। আমরা এই গাইবান্ধায় এই আসনগুলো বিগত বছর অবহেলিত ছিল। এখান থেকে যারা এমপি নির্বাচিত হয়েছেন হওয়ার পর তাদেরকে আমরা তার এই মাঠে আমরা কখনো দেখি নাই, যার কারণে আমরা গাইবান্ধাবাসী অবহেলিত। এইবার আমরা আশা করছি যে গাইবান্ধা থেকে যারা আগামীতে নির্বাচিত হবেন তারা নির্বাচিত হয়ে
জনসাধারণের কথা বলবে, জনমানুষের কথা বলবে এবং উন্নয়ন সেটা ক্ষেত্রে তো কাজ অন্য করবে। দল থেকে নির্বাচিত, আপনারা আমরা আসলে কতজন আমাদের প্রার্থী দলে আমরা 5টা আসনে আমরা নির্বাচন করার জন্য আমরা প্রস্তুতি নিয়েছি। এটা আমরা 2-1 দিনের মধ্যে চূড়ান্ত আমরা আমাদের দল করতে পারবে। আমাদের একটা জোটেরও একটা সম্ভাবনা একটা চলছে। সে বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আমরা পরে জানবো। একটু এম আব্দুল সালাম, আপনার কাছে জানতে চাই যে এই যে গাইবান্ধার মানুষের জনজীবনের এক ধরনের অর্থনীতির নিম্নমুখী সূচক, নদী ভাঙন, নানান কিছুর সাথে যুদ্ধ করে মানুষ আসলে বেঁচে আছে, এই যে বাংলাদেশের বয়স 55 বছর এবং 1986 সাল থেকে এখানে নির্বাচন হয়, এই মানুষের জীবনযাত্রার মান আসলে এখনো উন্নতি হবার পথে নয় কেন? বাধা কোথায়? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ এখন টিভিকে এই আয়োজনের জন্য। আসলেই খুব সত্যভাবে পারফেক্টলি আপনি বলেছেন যে গাইবান্ধার মানুষ এই স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময় আমরা নানাভাবেই উন্নয়ন বঞ্চিত, এবং এখানকার একটি বড় অংশ জেলার 3টি সংসদীয় আসনের 4টি উপজেলা এখানে নদী কবলিত এলাকা। ব্রহ্মপুত্র এবং তিস্তার ভাঙনে সবসময়ের জন্য এখানে জর্জরিত, বন্যা, নদী ভাঙন, এবং এখানে প্রায় 4 লক্ষ মানুষ বসবাস করে। আমরা দেখেছি শুধু নির্বাচনী ইশতেহারে অনেক কিছুই থাকে, অথবা প্রতিশ্রুতিও অনেক কিছু আসে, কিন্তু আমরা বাস্তবায়নের ক্ষেত্রে কোনো কিছু তেমন একটা লক্ষ্য করছি না। আমরা যখন মানুষ বন্যা কবলিত হয়, নদী ভাঙন কবলিত হয়, দুর্যোগ কবলিত হয়, তখন এসে ত্রাণ সহযোগিতা নিয়ে অনেকেই আসে, কিন্তু এই 4 লক্ষ মানুষের স্থায়ী পুনর্বাসন বা তাদেরকে কিভাবে তাদের জীবন জীবিকার উন্নয়ন করা যাবে, এই বিষয়গুলো নিয়ে কোনো ভাবনা আমরা লক্ষ্য করি না। তো আমি মনে করি যে আসলে সাধারণ মানুষ কি চায়, জনগণ কি চায়, কি হলে জনগণের পরিবর্তন হবে। এবং এই জেলাটি আমরা বরাবরই দেখে আসছি যে জরিপে আমাদের জেলা দারিদ্রতার একটা একেবারেই নিম্ন জায়গায় অবস্থান করছে। এই জায়গা থেকে পরিবর্তনের যে সূচনা হবে সেটি আমরা বাস্তবিক পক্ষেই কখনো লক্ষ্য করছি না। তো এই জায়গাগুলোকে বিবেচনা করে এখানকার শিক্ষা, এখানকার স্বাস্থ্য, এমনকি এখানকার তরুণদের কর্মসংস্থানের বিষয়টি সর্বাগ্রে বিবেচনা করা উচিত। আমরা যদি দেখি যে ধরেন এখানে একটি সুগার মিল আছে এই জেলায়, যেটা রংপুর সুগার মিল মহিমাগঞ্জ নামে পরিচিত। এখানে এই মিলটা যখন চালু ছিল প্রায় 1,500 মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হয়েছে এবং এর সাথে 50,000 কৃষকের কর্মসংস্থানের সুযোগ ছিল। কিন্তু এই যে বিগত কয়েক বছর যাবৎ মিলটি বন্ধ আছে, তাহলে এই মানুষটি যেখানে আমরা কর্মসংস্থান বৃদ্ধি করব, তা না করে আমরা কর্মসংস্থান হারাচ্ছি, সেটা নিয়েও তেমন কোনো রাজনৈতিক তৎপরতা আমাদের কাছে লক্ষণীয় নয়। সেটি কেন লক্ষণীয় নয় তার জবাব আমরা নিশ্চয়ই রাজনীতিবিদদের কাছে চাবো। মিজান ভাই, আপনার কাছে একটু জানতে চাই যে উনি বললেন যে প্রতিশ্রুতির ফুলঝুরি দেওয়া হয় কিন্তু আদতে সেগুলো বাস্তবায়ন হয় না। এবার কি নতুন বাংলাদেশে সেই প্রতিশ্রুতির বাস্তবায়নের চর্চাটা শুরু হবে? আপনাদের দল থেকে আসলে সেই চর্চা বাস্তবায়নের প্রস্তুতিটা কেমন? হ্যাঁ, সালাম ভাই যেটা বললো এটা ঠিক। আমাদের বিগত দিনে এই গাইবান্ধায় যারা বিগত দিনে সংসদ সদস্য ছিলেন তারা এখানে কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাতে পারে নাই, যার ফলশ্রুতিতে এখানে দারিদ্র্য সীমার নিচে অনেক লোক বসবাস করে। তো আমাদের এবার ইনশাআল্লাহ আমরা বিএনপির যারা প্রার্থী রয়েছেন, আমাদের গাইবান্ধা সদরে রয়েছেন বিশিষ্ট শ্রমিক নেতা, জেলা বিএনপির সাবেক সভাপতি, গ্রাম সরকার বিষয়ক কেন্দ্রীয় নেতা জনাব আনিসুজ্জামান খান বাবু, এবং পলাশবাড়ি সাদুল্লাপুরে রয়েছেন ডক্টর মঈনুল হাসান সাদিক, গোবিন্দগঞ্জে রয়েছেন লিঙ্কন, শামীম কায়সার লিঙ্কন, এবং সাঘাটা ফুলছড়িতে রয়েছেন আপনার ফারুক আলম সরকার, এবং সুন্দরগঞ্জে রয়েছেন ডাক্তার জিয়া। তো যে 5 জনকে এখানে মনোনয়ন দিয়েছেন, এনাদের মোটামুটি তাদের সঙ্গে কথা বলে, আমাদের নেতাকর্মীদের সাথে কথা বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন গাইবান্ধা, অবহেলিত গাইবান্ধাকে, বিশেষ করে গাইবান্ধা সদরে এখানে অবহেলিত স্বাস্থ্যসেবাটাকে যাতে মেডিকেল কলেজ করা যায়, স্বাস্থ্যসেবার যে বেহাল দশা সেই গাইবান্ধা হাসপাতালকে যাতে 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল করা যায়, গাইবান্ধার বেকার সমস্যা সমাধানের জন্য এখানে একটা পলিটিক্যাল ইনস্টিটিউট করা যায়, বেকার শিক্ষিত তাদের জন্য ইনস্টিটিউট করা যায়। এখানে আপনারা জানেন এই গাইবান্ধায় মহিমাগঞ্জের কোচার শহরে একটি ক্ষুদ্র কুটির শিল্প যেখানে আপনার সারা বাংলাদেশে বিস্তার লাভ করেছে। এই কুটির শিল্পকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য এই গাইবান্ধা জেলা একটি যাতে ইপিজিএড করা যায়, ইপিজিএড করলে এখানে কলকারখানা তৈরি হবে এবং সেটার মাধ্যমে এখানে বেকার সমস্যা
পূরণ হবে। তাছাড়া আমরা আমাদের কেন্দ্রীয়ভাবে ঘোষণা করেছে এখানে কৃষকদের জন্য কৃষি কার্ড হবে, প্রতিটা ফ্যামিলির জন্যে দারিদ্র্য বিমোচনের জন্য ফ্যামিলি কার্ড হবে, এবং দুস্থদের জন্য আপনারা জানেন দুস্থ ভাতা, বয়স্ক ভাতা, এই সমস্ত কার্যক্রমের মাধ্যমে এখানে সামাজিক উন্নয়নের মাধ্যমে এখানে আমরা বিশেষ করে নারী মহলকে নারী সমাজকে উন্নয়নের জন্য তাদের এখানে ক্ষুদ্র এবং কুটির শিল্প আমাদের গাইবান্ধায় যাতে প্রতিষ্ঠিত হয় বেকার সমস্যার সমাধানের জন্য আমরা এখানে বিশেষ করে গাইবান্ধায় একটা সার কারখানা যাতে করা যায় এটা আমরা চিন্তা ভাবনা করছি। সার কারখানা করলে এখানে ইরিগেশন সময়ের যে সারের সংকট হয় সেটা আমরা সমাধান করতে পারবো। এখানে পলিটিক্যাল ইনস্টিটিউট হলে এখানে কারিগরি শিক্ষাটার বিস্তার লাভ করলে আমরা এখানে বেকারদের একটা আমরা তাদের চাকরির ব্যবস্থা করতে পারবো। এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হলে নিশ্চয়ই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান জি, পরিবর্তন জি, হবে। জি, আমরা আবার আমরা- আলোচনা করব, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শক, সময় হলো ভোটারের ইশতেহার একটা বিরতি নেবার, খানিকক্ষণ পরেই ফিরবো, সঙ্গেই থাকুন। আম্রপালি স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন ভোটারের ইশতেহার। আজ আছি আমরা গাইবান্ধা জেলায়। একটু এখানকার মানুষের খুব সাধারণ মানুষ যারা আসলে গাইবান্ধাকে ভালোবাসেন, রাজনীতি সচেতন, তাদের কাছে জানতে চাই এই যে এখানকার জীবনযাত্রা নিয়ে আমরা অনেক সমস্যা সংকটের কথা দেখছি, সেগুলো সমাধানের ব্যাপারে আপনাদের প্রত্যাশা কতখানি চওড়া হলো নতুন বাংলাদেশে, কি স্বপ্ন দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচন উত্তর আজকের যে আলোচনা সভা, এই সভায় সাধারণ মানুষের পক্ষ থেকে আমি যেটা মনে করি যে যেহেতু গাইবান্ধা একটি পশ্চাৎপদ জেলা, এটা একটা নদী ভাঙ্গন এলাকা, এখানে যথেষ্ট কর্মের সুযোগ নেই, ফলে আমাদের অঞ্চলের যে সমস্ত শিক্ষিত বেকার তারা আসলে চাকরি বাকরি থেকে বঞ্চিত থাকেন। এখানকার যারা কৃষক আছেন তারাও আসলে কৃষি পণ্যের যে ন্যায্য মূল্য উৎপাদনের পরে সেটিও পান না। বিশেষ করে আমাদের স্কুল কলেজের যে পড়ুয়া ছাত্রছাত্রী, তারা যে একটা স্বপ্ন নিয়ে যে লেখাপড়া করেন, এই স্বপ্নটা পরবর্তীতে কিন্তু আসলে বাস্তবায়িত হয় না। তা আমি মনে করি যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে যারা সরকার গঠন করবেন অথবা বিরোধী দলে থাকবেন, তারা যদি এই অঞ্চলের মানুষের হয়ে কাজ করেন নির্মোহভাবে এবং এই অঞ্চলের উন্নয়নের জন্য তারা যদি জনগণকে তাদের ন্যায্য যে কথাবার্তা বা তাদের যে ন্যায্য পাওনা অথবা এই অঞ্চলের মানুষের যে সম্মানবোধ, এটাকে সমুন্নত রেখে কাজ করেন, তাহলে আমরা মনে করি যে আমাদের অঞ্চলের যে একটা পশ্চাৎপদ অবস্থান এটি থাকবে না। সেটি থেকে নিশ্চয়ই মুক্তি মিলবে, সেই প্রত্যাশা আপনারা করছেন। আপনাকে ধন্যবাদ। একটু দিক থেকেও জানতে চাই, এই যে এখানকার নতুন রাজনীতিবিদ যারা হচ্ছেন বা পুরাতন রাজনীতিবিদ আছেন, তারা নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যেগুলো করছেন সেগুলো কি আপনাদেরকে সন্তুষ্টি এনে দিচ্ছে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আমি আসলে আমার জীবনে দেখেছি যে জাতীয় পার্টি, বিএনপি এবং আওয়ামী লীগ এগুলি কিন্তু ক্ষমতায় ছিল। আপনি শুরুতেই বলেছেন যে গাইবান্ধার আসলে উন্নয়নে আমরা যদি দারিদ্রতার শীর্ষ 10 জেলার মধ্যে দেখি, সেটা গাইবান্ধা কিন্তু অন্যতম একটি দরিদ্রতম জেলা। সেক্ষেত্রে আসলে রাজনীতিক যে দলগুলি আমার জীবনে দেখেছি সেগুলি কিন্তু আসলে প্রতিশ্রুতি দিয়েছে। আসলে বাস্তবায়নের জন্য গাইবান্ধার যে আসলে টেকসই সমস্যাগুলি মানে উল্লেখ করে যে উদ্যোগগুলি গ্রহণ করবে, সেটা কিন্তু আসলে কোনোভাবেই আমি আসলে আমার জীবনে লক্ষ্য করিনি। সেক্ষেত্রে আপনি যেটা বলেন, আমার প্রত্যাশা হলো যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি, একটা দেশ এখন সামনের দিকে যাচ্ছে, সেক্ষেত্রে নতুন যে দলগুলি আসছে এবং যারা নির্বাচিত হবেন তারা আসলে কতটুকু বাস্তবায়ন করতে পারবেন সেটি আমার আসলে আপনি এখনো সন্দেহ পোষণ করছেন যে কতখানি নতুন বাংলাদেশ নির্মাণ হবে। আপনাকে ধন্যবাদ। আমরা বিরতির আগে কথা শুনছিলাম, আমরা একটু এনসিপির যিনি আছেন আপনার কাছে জানতে চাই, নতুন রাজনীতির বন্দোবস্তের যে ঘোষণা ছিল সেটি নতুন রাজনীতি তরুণদের ভিতরে কতখানি আপনারা ছড়িয়ে দিতে পারলেন? প্রবীণ রাজনীতিবিদদেরকে মানুষ বেশি গ্রহণ করছে, তাদের মিছিলে, তাদের শোডাউনে অনেক লোক সমাগম দেখছি। তাহলে নতুন রাজনীতির বন্দোবস্ত যেটি আপনাদের ছিল সেটি কি তাহলে তৃণমূলে সেটিকে আমরা কি বলবো, আসলে কি অবস্থায় আছে? ধন্যবাদ। নতুন বন্দোবস্ত হচ্ছে পুরাতন নিয়মকে ভেঙে নতুন নিয়ম প্রতিষ্ঠা করা, অর্থাৎ
রাষ্ট্রীয় যে একটা অবকাঠামো আছে, পুরাতন একটা যে সিস্টেম আছে, এই সিস্টেমকে পরিবর্তনকে সাধারণত আমরা বুঝে থাকি। অর্থাৎ এমপি ছেলে এমপি হবে, প্রধানমন্ত্রীর ছেলে প্রধানমন্ত্রী হবে। আমরা এই নিয়মকে আমরা ভেঙে দিতে চাই। আমরা চাই জেলে কৃষক, কুমার, কৃষক যারা আছে, যাদের মধ্যে যোগ্যতা আছে, তারাও এমপি হবে ভবিষ্যতে, তারাও মন্ত্রী হবে। তাদের যোগ্যতা বলে তারা দেশের যে কোনো রাষ্ট্রীয় জায়গায় তারা যাইতে পারবে। আর আমরা নতুন প্রজন্ম যারা আছি, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা আসলে অল্প সময় আমরা হাতে পেয়েছি। আমার যতটুকু হওয়ার দরকার ছিল, আমরা অতটুকু না হতে পারলে আমরা চেষ্টা করে যাচ্ছি। আপনাদের এই চেষ্টা আমরা দেখছি, সেটি নিশ্চয়ই আপনাদের দলের পরিকল্পনা। একটু এম আব্দুল সালাম, আপনার কাছে জানতে চাই, গাইবান্ধাকে আসলে কি করা যেতে পারে? আপনাদের পরামর্শ বা গবেষণার কোনো আজকে বার্তা আমরা পেতে পারি কিনা? ধন্যবাদ। আমার কাছে যেটা বেশি করে মনে হয়, যেহেতু আমাদের তরুণ প্রজন্মের কর্মসংস্থান যদি আমরা তৈরি করতে পারি, সেটি হবে আমাদের পরিবর্তনের একটা জায়গা। আর এই কর্মসংস্থান তৈরির জন্য দরকার হচ্ছে এই তরুণ জনশক্তিকে আমাদের দক্ষতা দিয়ে তাদের পরিবর্তন করা, এটা দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা। আমি একটা ছোট ডাটা এখানে দিতে চাই। যেমন ধরেন, যদি আমরা গত 1 বছর বা 5 বছরে দেখি যে গাইবান্ধা জেলা থেকে কতজন তরুণ বিদেশগামী হয়েছে দক্ষতা নিয়ে, আর দেশের অন্য জেলা থেকে কতজন গিয়েছে, তাহলে দেখব আমরা এটির একটা আকাশ পাতাল তফাৎ। সে কারণেও কিন্তু আমরা পিছিয়ে আছি। তাহলে আমাদের পরবর্তী সময়ে যারাই সরকার গঠন করুক বা নির্বাচিত হোক, তাদের কাছে আমাদের প্রত্যাশা হলো যে তরুণদের কর্মসংস্থানে ব্যাপক নজর দেয়া, এবং আমাদের যে অবকাঠামো, যেটুকু শিল্প প্রতিষ্ঠান আছে, যেমন আমি মহিমাগঞ্জ চিনিকলের কথা বলছি, বা আমাদের এখানে ইপিজেড তৈরি হতে পারে, এই ইপিজেডে অন্তত হাজার হাজার তরুণদের কর্মসংস্থান হতে পারে। মহিমাগঞ্জ চিনিকলে অনেক লোকের, লক্ষাধিক লোকের কর্মসংস্থান হতে পারে। এই জায়গাগুলোতে আমাদের গুরুত্ব দিতে হবে। আরেকটি বিষয় হলো যে, যেহেতু কৃষি প্রধান অঞ্চল এটি, কৃষির বাজার ব্যবস্থা তৈরি করার মাধ্যমেও উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা, কৃষির বাণিজ্যিকীকরণের কথা আপনি বলছেন। একটু আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি, আপনার কাছে জানতে চাই, নির্বাচনের মাঠে পরিস্থিতি কেমন দেখছেন, এবং ভোটের মাঠে গাইবান্ধায় বিএনপি আসলে কোন দলকে মূল প্রতিদ্বন্দ্বী মনে করছে? আমাদের বর্তমানে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা মাঠের অবস্থা যেটা দেখছি, আমাদের যে 5 জন এখানে প্রতিদ্বন্দ্বী রয়েছে, আমরা মাঠে আমাদের ধানের শীষের ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করছি, এবং 5টি আসনে আমরা আশাবাদী, ইনশাল্লাহ এখানে 5টি আসনে ধানের শীষ জয়ী হবে। তবে এখানে যারা বিভিন্নভাবে ভোটারদের প্রতারিত করছে, বিভিন্নভাবে বলছে, আজকে অনেকে নিজেদেরকে একটি কোরআন হাদিসের দিয়ে বেহেশতের টিকিট দিবে, এইভাবে তারা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছে। ধর্মীয় অনুভূতি নিয়ে তারা আজকে মাঠে যাওয়ার চেষ্টা করছে। তা আমাদের অনুরোধ থাকবে, তরুণ প্রজন্মের কাছে থাকবে, যে আমাদের গত 25 তারিখে 25শে ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এসেছে। উনি বলেছেন যে ওনার একটা আই হ্যাভ এ ড্রিম, উনি বলেছে ওনার একটা স্বপ্ন আছে। ওই স্বপ্ন পূরণের জন্য তরুণদের জন্য উনি আইটি সেক্টর, উনি কৃষকদের জন্য, শ্রমিকদের জন্য, সর্বসাধারণের জন্য উনি একটি উন্নয়নের কল্পকাহিনী এই বাংলাদেশে উনি সৃষ্টি করবেন, এবং সেই উন্নয়ন 31 দফার ভিত্তিতে উন্নয়নের যে উনি প্ল্যান করেছেন, সেই প্ল্যানে গাইবান্ধাবাসীকে আমরা আহ্বান করব, গাইবান্ধাবাসীর বিশেষ করে তরুণ ভোটারদের আমরা আহ্বান করব, আপনাদের বেকার সমস্যা, গাইবান্ধা বেকার সমস্যা, সারা বাংলাদেশের বেকার সমস্যা সহ তরুণদের জন্যে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টির জন্যে ধানের শীষে আপনারা ভোট দিবেন। ধানের শীষে ভোট দিলে আমরা ইনশাল্লাহ গাইবান্ধা সহ সারা বাংলাদেশে আমাদের জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা তার স্বপ্ন পূরণ এবং উন্নয়ন ঘটাতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, কথা বলছিলাম গাইবান্ধার ভোটারের ইশতেহার অনুষ্ঠানে। এখানে উঠে এসেছে কর্মসংস্থানের অভাব, রয়েছে স্বাস্থ্য এবং শিক্ষা খাতের বেহাল দশা। সেই সমস্যাগুলো কাটিয়ে উঠলে গাইবান্ধা হয়ে উঠবে একটি শস্য ভাণ্ডারের জেলা, সেই প্রত্যাশা নিশ্চয়ই এখানকার ভোটারদেরও। শেষ করছি আজকের ভোটারের ইশতেহার। কাল 4:30টায় কথা বলবেন বগুড়ার রাজনৈতিক অঙ্গনের শীর্ষ নেতৃবৃন্দ, সেটি সবাইকে দেখবার আমন্ত্রণ। শেষ করছি আজকের ভোটার ইশতেহার। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।